যে মার্কেটের চার্ট কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন কিংবা চার্ট সেটআপ কিভাবে করবেন, কি ধরনের অ্যানালাইসিস আছে। তো এটার একটা বেসিক যে আমরা অ্যানালাইসিস এর পার্টে চলে যাচ্ছি। যে অ্যানালাইসিস কিভাবে করতে হয়, যে আপনি তো বাই সেল শিখছেন মার্কেটে। তো এখন বাই সেল করলে কি প্রফিট করা যাবে? না, আপনার প্রফিট করতে হলে অ্যানালাইসিস শিখতে হবে। এটা আপনি কিভাবে শিখবেন? তো এটা নিয়ে আজকের ক্লাস। তো প্রথমত অ্যানালাইসিসের জন্য আমার চার্ট দরকার। তো আমি অ্যানালাইসিস কোথায় করব? তো আমার চার্টে করতে হবে। তো এইটা হচ্ছে একটা চার্ট। আচ্ছা, আচ্ছা। এখন যদি আমি বলি যে এটা কি ধরনের চার্ট? যে আমি তো বুঝলাম যে এটা চার্ট, কিন্তু চার্টের ধরন কিরকম? চার্ট কি বিভিন্ন ধরনের হয় কিনা? তো চার্ট বিভিন্ন ধরনের হয়। তো প্রথমত আমরা যেটা পপুলার, সারা পৃথিবীতে পপুলার সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। যেটা আমি রাখছি এটা ক্যান্ডেলস্টিক চার্ট। আচ্ছা, এটা আমি একটু ক্লোজ করে দেই। আচ্ছা, তো এই যে চার্টটা আপনারা দেখতেছেন এটার নাম হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। তো অনেকে আপনার ইউজ করে। আচ্ছা, ১ মিনিট একটু সেটআপটা করে নিই। ওকে, আচ্ছা। অনেকে ক্যান্ডেলস্টিক এর কালার ইউজ করে। আমি ব্লাক অ্যান্ড হোয়াইট ইউজ করছি। তো আপনি যদি কালার চেঞ্জ করতে চান, যে আমি কালারটা চেঞ্জ করতে চাই, তো এখান থেকে কালার থেকে স্কিমে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। যেমন পপুলার যেটা সেটা হচ্ছে, আচ্ছা এখানে গ্রিন অন ব্লাক, গ্রিন অন ব্লাক, গ্রিন অন হোয়াইট, কালার অন হোয়াইট। আচ্ছা, পপুলার যেটা সেটা আমি ফিট করি। সেটা হচ্ছে আপার ক্যান্ডেল হবে গ্রিন, ডাউন বার হবে রেড। এটা পপুলার। জাস্ট এটা চেঞ্জ হয়নি। আচ্ছা, এটা হবে আপার বার। আচ্ছা, বুল ক্যান্ডেল হবে, সরি বুল ক্যান্ডেল হবে গ্রিন, বিয়ার ক্যান্ডেল হবে রেড। আচ্ছা, তো পপুলার হচ্ছে এরকম যে বুলিশ ক্যান্ডেল কিংবা দাম বাড়ার ক্যান্ডেল হবে গ্রিন, দাম পড়ার ক্যান্ডেল হবে রেড। আচ্ছা, আরো দুই ধরনের চার্ট আছে, সেটা হচ্ছে বার চার্ট। তো এটা হচ্ছে বার চার্ট। আচ্ছা, এটা হচ্ছে লাইন চার্ট। আরেকটা আছে লাইন চার্ট। আচ্ছা, লাইন চার্ট দরকার নাই আমাদের। আমরা ক্যান্ডেল চার্ট এবং বার চার্ট এই দুইটাই দেখি। এটা বার চার্ট, অনেকে বার চার্ট অ্যানালাইসিস করেন। তো আমরা বার চার্টে করবো না, আমরা ক্যান্ডেলস্টিক চার্টে করব। কারণ বার চার্ট ফরেক্স অত পপুলার না, অনেকেই করে কিন্তু খুব কম। তো এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। তো ক্যান্ডেলস্টিক চার্টের একটা অ্যানালাইসিস আছে যে ক্যান্ডেলের প্যাটার্ন আছে। যে এরকম প্যাটার্ন বলতে ধরন, যে বিভিন্ন ধরনের ক্যান্ডেল দেন, একটা ক্যান্ডেল বড়, একটা ছোট, একটা আবার এরকম যে বড়ও না ছোটও না। তো মেইন বিষয়টা হচ্ছে ক্যান্ডেলের যেই রকম, এর উপর রকমের উপর ভিত্তি করে তাদের বলা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো দেখতে কিরকম, তো প্যাটার্ন দেখে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এই ক্যান্ডেলের বলা হচ্ছে, এটার নাম ক্যান্ডেল। আচ্ছা, ক্যান্ডেল নিয়ে আমি একটা কথা বলি, ক্যান্ডেল জিনিসটা আসলে কি। আচ্ছা, তো আমরা যদি ধরি যে একটা হচ্ছে ক্যান্ডেল, একটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক। তো আমরা ফরেক্সে যেটা করতেছি, আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আচ্ছা, ক্যান্ডেল এবং ক্যান্ডেল স্টিক এক এক জিনিস না। যে অনেকে মনে করতে পারেন যে ক্যান্ডেল মানে তো মোমবাতি। মোমবাতি। আচ্ছা, তাহলে কি ক্যান্ডেল স্টিক কি মোমবাতির মতো বিষয়? না। তো ক্যান্ডেল থেকে ক্যান্ডেল স্টিক আসছে। ক্যান্ডেল থেকে কেন আসছে? দেখতে ক্যান্ডেলের মতো, কিন্তু ক্যান্ডেল স্টিকের কাজ ক্যান্ডেলের মতো না। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে দেখতে ক্যান্ডেলের মতো, কিন্তু
ক্যান্ডেলস্টিকের কাজ ক্যান্ডেলের মতো না, ক্যান্ডেলস্টিকের কাজ আলাদা। সেটা কিভাবে কাজ করবে? ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, যে প্যাটার্নটা দেখতে কিরকম। ক্যান্ডেল দেখতে তো একই রকম হয়, ক্যান্ডেল কি বিভিন্ন রকমের হয়? ক্যান্ডেল একই রকমের হয়, কিন্তু ক্যান্ডেলস্টিক বিভিন্ন রকমের হয়। তার মানে ক্যান্ডেল এবং ক্যান্ডেলস্টিক জিনিসটা একরকম না। তো অনেকে মনে করে যে ভাই ক্যান্ডেলস্টিক আর ক্যান্ডেল মনে হয় একই রকম, যে ওটা ক্যান্ডেল যেরকম ক্যান্ডেলস্টিক আর মনে হয় সেরকমই, যে না এরকম বিষয় না। তো বিষয়টা হচ্ছে ক্যান্ডেল থেকে আসছে, যে ক্যান্ডেলস্টিক যে ক্যান্ডেলের মতো দেখতে, এই জন্য নাম হচ্ছে ক্যান্ডেল। তারপর স্টিক প্যাটার্ন হইতেছে বিভিন্ন রকমের ক্যান্ডেলের একটা অ্যানালাইসিস মার্কেটে আছে। তো সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আবার অনেকে বলে ক্যান্ডেলস্টিক স্ট্র্যাটেজি, ক্যান্ডেলস্টিক স্ট্র্যাটেজি। আচ্ছা, অনেকে বলতেছে ক্যান্ডেলস্টিক টেকনিক। তো যে যেভাবে বলে আর কি, তো মেন বিষয়টা একই রকম। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমি যতটুকু জানি, যে ক্যান্ডেলস্টিক প্রথম সারা পৃথিবীর কাছে পরিচিত ছিল না, এটা পরিচয় করছে স্টিভ নিসন নামে এক লোক। আচ্ছা, বানান ভুল হইতে পারে। স্টিভ নিসন, NISHION সম্ভবত, স্টিভ নিসন, উনি আমেরিকান লোক। তো উনি ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস কিংবা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন ইন্ট্রোডিউস করছে, যে ক্যান্ডেলস্টিক দিয়ে মার্কেট অ্যানালাইসিস করা যায়, এবং মার্কেট অ্যানালাইসিস করতে গেলে অন্য যে অ্যানালাইসিস গুলো আছে সেগুলোতে ভুলের সংখ্যা অনেক বেশি থাকে, ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসে ভুলের সংখ্যা কম থাকে। তো স্টিভ নিসনের প্রথমে সারা পৃথিবীর কাছে প্রকাশ করেছে এই বিষয়টা। আচ্ছা, তো এটা গেল ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস এর ঘটনা। যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিংবা ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস, যে প্যাটার্ন বলা হয়, যে বিভিন্ন রকমের। আমি যতটুকু জানি এটা 230টা প্যাটার্ন আছে, মানে এরকম ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল, ডবল ক্যান্ডেল মিলা এরকম প্যাটার্ন আছে 230টা। আচ্ছা, এখন যদি আপনি 230টা ক্যান্ডেল শিখতে যান, আপনার অনেক সময় লেগে যেতে পারে, যে আপনি হয়তো শিখতে শিখতে অনেক সময় লেগে গেছে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মডার্ন ভার্সন হচ্ছে প্রাইজ অ্যাকশন। যে না, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে যে প্যাটার্ন গুলো মার্কেটে ভালো কাজ করে এবং ভালো প্রফিট হয়, সেটা যদি আমি একটা শর্ট ফর্মে নিয়ে আসি, যেটা নলেজটা কম থাকবে, তার নাম হচ্ছে প্রাইজ অ্যাকশন। যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 130টা, অনেকে বলতেছে 210টা, এই প্যাটার্ন গুলার মধ্যে কিংবা এই স্ট্রাকচারের মধ্যে আমি কত শর্ট যদি করি, শর্ট করে যদি আমি মার্কেট অ্যানালাইসিস করি, তাহলে আমি লাভ করতে পারবো। তো তার নাম বলা হচ্ছে প্রাইজ অ্যাকশন। যে আপনারা শুনবেন যে প্রাইজ অ্যাকশন বলে একটা ব্যাপার আছে। তো প্রাইজ অ্যাকশন কিছুই না, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে যে প্যাটার্ন গুলো সবচেয়ে বেশি কাজ করে। তো প্রাইজ অ্যাকশনের প্যাটার্ন হাতে গোনা, যে 2 থেকে 5টা হইতে পারে হাইস্ট। যে আমি 230টা থেকে 5টা প্যাটার্ন সিলেক্ট করছি, যেটা মার্কেটে অ্যানালাইসিস করলে ভালো কাজ করে। তো আমরা এইটা একবারে বেসিক বিষয়, যে আজকের অধ্যায় ছিল যে চার্ট কিরকম হয়, কি কি রকম চার্টের অ্যানালাইসিসের সিস্টেম আছে, চার্টে কি থাকে, ক্যান্ডেলস্টিক বার চার্ট থাকে। তো আরেকটা বিষয় আছে যে ক্যান্ডেলস্টিকের সাথে ইন্ডিকেটর বেস। আচ্ছা, ইন্ডিকেটর যদি আপনি ইউজ করেন, ক্যান্ডেলস্টিক কিন্তু ইন্ডিকেটর না। আচ্ছা, ক্যান্ডেলস্টিক হচ্ছে রিসেন্ট মার্কেট, রিসেন্ট মার্কেট। আচ্ছা, রিসেন্ট মার্কেট বা কারেন্ট মার্কেট। কারেন্ট মার্কেট হলো ক্যান্ডেলস্টিক। আচ্ছা, এখন যদি আমি ইন্ডিকেটরের কথা বলি, ইন্ডিকেটর। আচ্ছা, ইন্ডিকেটর হচ্ছে একটা ফর্মুলা। তো ফর্মুলাটা কিরকম? ফর্মুলাটা হচ্ছে 10 দিন 20 দিন গড় গড় দাম। তার মানে হচ্ছে মার্কেটে 10 দিনের গড় দাম, এটা ওপেন হইতে পারে, লো হইতে পারে, হাই হইতে পারে। এরকম একটা ফর্মুলা, যেটা অতীতের ডাটা, অতীতের ডাটার প্রেজেন্টেশনই হচ্ছে ইন্ডিকেটর। যে অতীতে ঘটনাগুলো এরকম ঘটছিল, সেই ডাটাটা প্রেজেন্ট করতেছে। যে ধরেন অতীতে একটা জিনিস, সে দাম 1 টাকা ছিল। আচ্ছা, এটা কতদিন আগে 1 টাকা ছিল? ধরেন 1 টাকা ছিল, 2 টাকা ছিল,
3 টাকা ছিল, 5 টাকা ছিল, আবার 1 টাকা হয়েছে, আবার 2 টাকা হয়েছে, এরকম ধরেন 20 দিনের একটা দাম কোনো কিছু। আজকে এই দামটা হইতেছে ধরেন 3 টাকা। তো আপনি এটার ফর্মুলাতে ফালায় অনুমান করতেছেন যে তাহলে ভবিষ্যতের দাম কত হইতে পারে। তো এটা আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করে কইতেছেন ভবিষ্যতের দাম 5 টাকা হইতে পারে। তো এখন অতীতের ঘটনা মার্কেটে আবার ঘটবে, ঘটতেও পারে। হ্যাঁ, ঘটে না এরকম না, ঘটবে। কালকেই ঘটবে এর কোনো নিশ্চয়তা নাই। তার মানে আপনি যদি এই ক্যালকুলেশন করে বলেন যে হ্যাঁ ভাই অতীতে এরকম ঘটনা হয়েছিল, তাহলে কালকে এরকম ঘটনা ঘটবে। তো ইন্ডিকেটর এটারে ইন্ডিকেট করে যে মার্কেটের অতীতে এরকম একটা ঘটনা ছিল, তাহলে ভবিষ্যতেও অতীতের মতোই ঘটনা একটা ঘটবে। তো সেই ক্ষেত্রে ইন্ডিকেটরের সমস্যা হচ্ছে সে ইনভ্যালিড সিগন্যাল। ইনভ্যালিড মানে ভুল সিগন্যাল। যে আপনার ইন্ডিকেটর দেখাচ্ছে যেখান থেকে বাই হবে, বাই হয়ে উপরে যাবে, কিন্তু দেখা যাচ্ছে সে পড়ে গেছে। তো এটা হচ্ছে ইন্ডিকেটরের হচ্ছে প্রবলেম, যে সে ফলস সিগন্যাল কিংবা ইনভ্যালিড সিগন্যাল দেয়, যেহেতু ইন্ডিকেটর গুলো বেস করা থাকে অতীতের ডাটা উপর ভিত্তি করে। আর প্রায় আপনার ক্যান্ডেলস্টিকের অ্যানালাইসিস হয় রিসেন্ট মার্কেট, যে হ্যাঁ মার্কেট রিসেন্ট এরকম ছিল। তো আপনার যত রিসেন্ট মার্কেট আপনি ধরতে পারবেন, রিসেন্ট মানে একদিনের না কিন্তু, রিসেন্ট মানে এটা হইতে পারে 1 সপ্তাহ 2 সপ্তাহ। তো আপনি যত রিসেন্ট মার্কেটে ফোকাস করে অতীতের, তো মেইন অ্যানালাইসিসের পারফেকশন কোথায় আসে? আপনি রিসেন্ট মার্কেটে বেস ধরে অতীতের মার্কেট দেখতে হবে। আচ্ছা, মানে হচ্ছে রিসেন্ট মার্কেট যদি যে দাম ছিল অতীতে কত ছিল। তো ক্যান্ডেলস্টিকের সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনি রিসেন্ট মার্কেট থেকে ধরে পেছনের মার্কেট অ্যানালাইসিস করতেছেন, পেছনের ডাটা। কিন্তু ইন্ডিকেটরের রিসেন্ট মার্কেট থেকে পেছনের ডাটা অ্যানালাইসিসের কোনো সিস্টেম নাই। ইন্ডিকেটর হিস্টোরিক্যাল ডাটা কিংবা আগের ডাটা থেকে রিসেন্ট মার্কেট অ্যানালাইসিস করে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। তো পারফেকশন হচ্ছে রিসেন্ট মার্কেট থেকে আপনি অতীতের ডাটার দিকে যাবেন। মানে ক্যান্ডেলস্টিক হচ্ছে অ্যানালাইসিস হচ্ছে উল্টা ইন্ডিকেটরের। তো এখানে এটা পার্থক্য আছে, যে ক্যান্ডেলস্টিক হচ্ছে রিসেন্ট মার্কেট থেকে অ্যানালাইসিস করে পেছনের দিকে যাচ্ছে, ইন্ডিকেটর পেছনের মার্কেট থেকে রিসেন্টের দিকে আসতেছে। তো এটা হচ্ছে মেইন পার্থক্য। তাহলে আপনি এখন বলতে পারেন যে ভাই রিসেন্ট মার্কেট থেকে অ্যানালাইসিস করা ভালো না অতীতের মার্কেট থেকে অ্যানালাইসিস করা ভালো। তো ভালো মন্দর এখানে বিষয় না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে রিসেন্ট মার্কেট থেকে আপনার অ্যানালাইসিস করতে হবে, যেটা আপনি ক্যান্ডেলস্টিক ছাড়া অ্যানালাইসিস করতে পারবেন না। এরকম কোনো ফর্মুলা নাই এখনো যে রিসেন্ট মার্কেট থেকে পেছন থেকে অ্যানালাইসিস করবেন। ক্যান্ডেলস্টিক ছাড়া এর কোনো ফর্মুলা নাই কিংবা বিকল্প নাই, আমি দেখি নাই। অন্য কেউ যদি বলে যে আমি দেখছি, তো আমি দেখি নাই। তো আমি অনেকদিন ধরেই মার্কেটে আছি, প্রায় 10-15 বছর। দেখো নতুন কিছু যে আবিষ্কার হয়ে থাকে হয়তো আমি জানি না, কিন্তু আহ, নতুন বলতে হয়তো বা কিছুদিন আগে আবিষ্কার হয়ে গেছে যে ক্যান্ডেলস্টিক ছাড়া কোনো একটা অ্যানালাইসিস বের হয়ে গেছে, যেটা রিসেন্ট মার্কেট থেকে পেছনে ডাটা অ্যানালাইসিস করতেছে। কিন্তু আমি এখনো জানি না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেলো ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসের সুবিধা। তো যে অ্যানালাইসিস দিয়ে আপনি লাভ বেশি হবে, লাভের সম্ভাবনা বেশি থাকবে, সেটা আপনার শিখতে হবে। তো আমরা ক্যান্ডেলস্টিকের পরে ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, যে ইন্ডিকেটর অনেক ধরনের ইন্ডিকেটর আছে। যে ইন্ডিকেটর কাজ করে যে হিস্টোরিক্যাল ডাটা নিয়ে, যে অতীতের ডাটা নিয়ে ফিউচার প্রেডিক্ট করে, কিংবা আহ, আপনার ফিউচার না বলে যদি আমি এভাবে বলি, যে এটা একটা এভারেজ ডাটা দেশে আপনার ইন্ডিকেশন দেয় যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে, যে সে একটা ইন্ডিকেশন দিচ্ছে আপনার। তো ইন্ডিকেটর বেসিক্যালি 2 রকমের। আচ্ছা, ইন্ডিকেটর 2 রকমের, একটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর, একটা লিডিং ইন্ডিকেটর। ল্যাগিং ইন্ডিকেটর, আচ্ছা, আর একটা হচ্ছে লিডিং। আচ্ছা, লিডিং মানে ভুল হচ্ছে, লিডিং ইন্ডিকেটর। তো ল্যাগিং ইন্ডিকেটর হচ্ছে সে অতীতের ডাটা থেকে রিসেন্ট মার্কেটের সাথে মুভ করে, ল্যাগিং হচ্ছে রিসেন্ট মার্কেটের পরে সে মুভ করে, এভারেজ প্রাইস কিংবা একটা ফর্মুলা। তো তার মধ্যে আপনি যদি ইন্ডিকেটরের আজকের ক্লাসে যেটা আছে সেটা হচ্ছে এমএসিডি। আচ্ছা, এমএসিডি এবং আরএসআই। আচ্ছা, তো এমএসিডি এবং আরএসআই নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি এখন এখানে একটা এমএসিডি লাগাই, ইন্ডিকেটর থেকে একটা এমএসিডি লাগাই দিই।
ইন্ডিকেটর এই যে এমএসিডি। আচ্ছা ওকে, এইটা হচ্ছে এমএসিডি। আচ্ছা এখানে একটা লাইন আছে। আচ্ছা একটা লাগবো আমরা আরএসআই। সেটা হচ্ছে আরএসআই। তো আমরা আগে আরএসআই নিয়ে কথা বলি। তো আরএসআই এর দুইটা লেভেল থাকে, একটা 30, একটা 30 এবং 70। অনেকে এটা চেঞ্জ করে। তো এখানে একটা বেসিক ব্যাপার হচ্ছে আরএসআই এর, সেটা হচ্ছে মার্কেট যদি 30 রে টাচ করে, যে মার্কেট 30 লেভেলে আছে, ধরেন এখানে আছে, তার মানে মার্কেট ওভার সোল্ড। ওভার সোল্ড। তো ওভারসোল্ড মানে হচ্ছে মার্কেট একবারে লোতে আছে। তো যখন ওভারসোল্ড লেভেলের মার্কেট থাকে, তখন মার্কেট উপরের দিকে যায়। উপরের দিকে কত? 70, 80ও যাইতে পারে। তো 70 ক্রস করলে আপনার ধরতে হবে মার্কেট ওভারব্রট। ওভারব্রট মানে মার্কেটের প্রাইস অনেক হাই। তার মানে আপনার ওভারসোল্ড লেভেলে আপনি কিনবেন, ওভারব্রট লেভেলে আপনি বিক্রি করবেন। তো এটা হচ্ছে আরএসআই নিয়ে একটা সিম্পল কথা, যে আপনি 30 লেভেল যখন টাচ করবে এটা ওভারসোল্ড, এখানে লো প্রাইস, এখানে আপনি কিনবেন। যখন আপনার 70 আপনার টাচ করবে তখন আপনার সেল করতে হবে, মার্কেট পুরো যেতে পারে। আচ্ছা, তো এইটা গেল আরএসআই এর কথাবার্তা। আচ্ছা এখন ম্যাকডি নিয়ে আমরা কথা বলি। তো ম্যাকডির মেইন বিষয়টা হচ্ছে এমএসসিডি বা ম্যাকডি। তো এটার মেইন পুরো মিনিং হচ্ছে মুভিং এভারেজ, কনভার্সন এবং ডাইভারশন। তো তার মানে হচ্ছে এখানে দেখেন তিনটা ডাটা আছে। একটা তো এগুলো হচ্ছে মুভিং এভারেজ, গড় ডাটা, তিনটা ডাটার গড়। আচ্ছা, তো এমএসিডি, এটা হচ্ছে এমএসিডি লাইন, এটা হিস্টোগ্রাম, এটা হচ্ছে এমএসিডি ক্রস, এরকম অনেক বিষয় আছে। তো আমি এমএসিডি নিয়ে কাজ করি না, তো এই জন্য আমি বললাম না, আপনারা দেখে নেবেন যারা এমএসিডি নিয়ে ইন্টারেস্টেড। তো আমি এমএসিডি নিয়ে কাজ করি না। তো এক একজন একভাবে করে আর কি, আমার আমার এমএসিডি পছন্দ না। তো মেইন বিষয়টা হচ্ছে এইরকমই যে মুভিং এভারেজ যদি হিস্টোগ্রামের উপরে চলে যায় এবং এখানে ক্রস হয়, এটা একটা আরেকটা আপনার মুভিং এভারেজ নিতে হবে, এটা এখানে নাই, তাহলে বাই হবে। তো ওভারঅল এমএসিডি হচ্ছে একটা ইন্ডিকেটর যে আপনারা বাই সিগন্যাল দিবে, বাই এবং সেল সিগন্যাল। তো আমি এমএসিডি ইউজ করি না, তার কারণ হচ্ছে আমি দেখছি এমএসিডি ফরেক্স মার্কেটে খুব ভালো কাজ করে না। তো এখন আপনি যদি ইউজ করতে চান করতে পারেন। তো আজকে এমএসিডি আর এসআই, তো পরের ক্লাসে, আচ্ছা পরের ক্লাসে কি আছে একটু দেখি। আচ্ছা আজকের ক্লাসে আছে আর এসআই, এমএসিডি, ভলিউম ইউনিটুল, গ্রাফিক্যাল, আচ্ছা ফিবোনাচি আছে। আচ্ছা আর কোনো ইন্ডিকেটর নাই, দুইটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা। আচ্ছা ভলিউম এবং অন্য টুলস, আচ্ছা ফিবো নিয়ে আছে ক্লাসে। তো এখানে ভলিউমের কথা বলা হচ্ছে, যে ভলিউম নিয়ে কথা বলতে হবে। আচ্ছা ভলিউমটা আমি লাগাই দিই। আচ্ছা এখানে ভলিউম আসতেছে না তো, এটা চারটা সেট আপ করতে হবে মনে হয় কোনটা। তো আমি আপনার ভলিউম অন্য জায়গা থেকে দেখাই।
তো ভলিউমের বিষয়টা আসলে কি? যেখান থেকে দেখাই। আচ্ছা, ভলিউম মানে হইতেছে যে রেড মানে হচ্ছে সেল ভলিউম, গ্রিন মানে হচ্ছে বাই ভলিউম। আচ্ছা, ধরুন আপনি দেখতেছেন যে দামটা পড়ে যাচ্ছে, ভলিউমটা বাড়তেছে, মানে তো ভলিউম নিয়ে গল্পটা এরকম যে দাম হচ্ছে পড়ে গেছে, ধরেন দাম এরকম করে ডাউনে আছে, তারপরে ভলিউম এখান থেকে বাড়তেছে, তার মানে এরকম হবে ভলিউম একবার ডাউন থেকে ভলিউম আস্তে আস্তে বাড়বে, তার মানে মার্কেট এর দাম বাড়বে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভলিউম বাড়তেছে কিন্তু দাম বাড়তেছে না, তার মানে হচ্ছে মার্কেট পড়বে। তো ভলিউম নিয়ে এটা এটা একটা বেসিক বিষয়, যে ভলিউম বাড়তেছে, দাম বাড়তেছে না, তার মানে প্রাইসটা বাড়বে। একটা হচ্ছে ভলিউম বাড়তেছে কিন্তু দাম বাড়তেছে, তার মানে প্রাইসটা পড়বে। আচ্ছা, এইটা আরেকটা জায়গায় দেখাই। আচ্ছা, এটা এটা স্টক মার্কেট নিয়ে আলোচনা, স্টক মার্কেটে। তো ফরেক্স মার্কেটে ভলিউম মানে খুব ভালো কাজ করে না, তো শেয়ার মার্কেটে ভালো কাজ করে, এই জন্য আমি আপনার স্টক মার্কেট দেখাচ্ছি। যে আপনি যদি এখানে দেখেন যে ভলিউমের বিষয়টা এখানে, যে ফরেক্স মার্কেটে আসলে ভলিউম খুব ভালো কাজ করে না, কিন্তু জানতে হবে, যে আপনি জানবেন কিন্তু আপনি কাজে লাগাবেন কিনা লাগাবেন না এটা পরের বিষয়, কিন্তু জানতে হবে প্রথম অবস্থায়। এখানে দেখেন যে এই যে ভলিউমটা বাড়ছে এই পর্যন্ত, হ্যাঁ, এটা ভলিউম বাড়ছে, নেক্সট দিন ভলিউম বাড়ে নাই, ভলিউম পড়ে গেছে কিন্তু দাম বাড়ে নাই, দামও পড়ে গেছে। আচ্ছা, তার পরের দিন দেখেন ভলিউম বেড়ে গেছে, দাম বাড়তেছে না, এই যে দামটা পড়ে গেছে। তার মানে ভলিউম যদি না বাড়ে, ভলিউম যদি বাড়ে, দাম যদি না বাড়ে, তাহলে মার্কেট পড়ে যাবে। আচ্ছা, আবার এখানে দেখেন, এখানে দাম পড়েছিল কিন্তু ভলিউম আস্তে আস্তে বাড়তেছে, এখান থেকে দেখেন দামটা উঠে গেছে। তো এটা হচ্ছে ভলিউম নিয়ে মেইন বেসিক বিষয়, যে ভলিউম বাড়তেছে কিন্তু দাম বাড়তেছে না, দামটা পড়ে যাবে। আবার ভলিউম বাড়তেছে, দাম বাড়তেছে না, তাহলে মার্কেট বেড়ে যাবে। তো এটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, আমি এটা মনে হয় অনেকেই বুঝতে সমস্যা হবে, এটা আরো ক্লিয়ার করি। যে ভলিউম বাড়তেছে, দাম বাড়তেছে না, মার্কেট পড়ে যাবে। আচ্ছা, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, দাম বাড়তেছে না কিন্তু ভলিউম বাড়তেছে, তাহলে মার্কেট উঠে যাবে। তো এটা হচ্ছে ভলিউম নিয়ে কথা। তো লাস্ট আর একটা টপিকস আছে, সেটা হচ্ছে ফিবোনিক্কি। যে ফিবোনিক্কি, আচ্ছা, ফিবোনিক্কি হইতেছে প্রথমত রিট্রেসমেন্ট ধরা হয়, তারপরে আপনার ফিবোনিতে অনেক বিষয় আছে। তো আমরা ফরেক্সে রিট্রেসমেন্ট বেশি ইউজ করা হয়। তারপর ফিবো জ্ঞান আছে, ফ্যান আছে, অনেক কিছু আছে। তো আমরা রিট্রেসমেন্ট নিয়ে কথা বলবো। তো তার আগে ফিবো নিয়ে একটু কথা বলি। তো ফিবো জিনিসটা হচ্ছে যে ফিবো নিচ্ছি আর কি, তো মেন ফিবো নিচ্ছি। তো ফিবোনিচি হচ্ছে ইটালিয়ান একটা ম্যাথমেটিশিয়ান, সে ইটালিয়ান। আচ্ছা, ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান, সে অঙ্কবিদ আর কি। তো অনেকেই বলে এটা এটা হচ্ছে কথিত আছে যে ফিবোনিক্কি প্রেমে ছ্যাঁকা খাইছিল। তো ছ্যাঁকা খেয়ে সে বাগানের মধ্যে বসে আছে। তো বসে থাকতে থাকতে দেখে সে একটা ফুল হাতে নিছে। তো ধরেন একটা ফুল হাতে নিছে, তো ফুলের পাপড়ি সে ছিঁড়তেছিল, ফুলের পাপড়ি সে একটা একটা করে ছিঁড়তেছে।
তো চিত্তে সে খেয়াল করতেছে যে একটা ফুল ছেঁড়া শেষ হয়ে যায়, সে আরেকটা ফুল নেয়। তো চিত্তে দেখে যে একটা ফুলের ফার্স্ট রোর যেই পাপড়ির যে রেশিও, মানে এই ফার্স্ট রোতে যতগুলা আপনার পাপড়ি আছে, সেকেন্ড রোতে পাপড়িটা ওরকম না, আলাদা। অন্য ফুলেরও তাই। যে তারপরে যত এই রোটা শেষ হয়ে গেল, আস্তে এই এখানে যদি ১০ টা পাপড়ি থাকে, ভিতরে ১০ টা নাই। তো তার মাথার মধ্যে কাজ করলো যে এটা কেন হচ্ছে? তো সে তখন ফিবোনিচ্চি নামে একটা থিওরি দাঁড় করাইছে। সেটা কিরকম? সেটা হচ্ছে নেচারে মানে প্রকৃতিতে। তো আমরাও তো প্রকৃতির অংশ। প্রকৃতিতে একটা অঙ্ক আছে। সেটা হচ্ছে কিরকম? যে এটা হচ্ছে একটা রেশিও। এটা হচ্ছে এরকম একটা সিরিজ, নাম্বার অফ সিরিজ। ১ম বেসিক জিনিস যে ১, ১, ২, ৩, ৫। তার মানে আপনি আগের সংখ্যার সাথে পেছনের সংখ্যা যোগ করলে ২ হবে। আচ্ছা, তার মানে আবার পেছনের আগের সংখ্যা যোগ করলে ৩। এইভাবে একটা সিরিজ আছে। তার মানে কোন জায়গাতে আপনি যদি চিন্তা করেন যে এখানে একটা জিনিস আছে, তাহলে এটা একটার পরে কি আসতে পারে? একটার পরে ১ এর পরে কি আসতে পারে? ২ আসতে পারে। ২ এর পরে কি আসতে পারে? ৩ আসতে পারে। ৩ এর পরে কি আসতে পারে? ৫। তো নাম্বারটা এরকম হতে পারে। এটা ফুলের পাপড়ির ক্ষেত্রেও তাই, যেকোনো বিষয়ে তাই। আচ্ছা, মার্কেটে আমরা এটা কিভাবে ইউজ করতেছি? সেটারে পার্সেন্টেজে কনভার্ট করছে, যেটা আমরা এখানে দেখতেছি। যেমন আমি যদি ধরি যে মার্কেট এখানে হাই ছিল, মার্কেট এখানে লো তে চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে মার্কেটের লো। আমি হাই থেকে যদি লো ধরি, যে এরকম করে লো ধরি, তাহলে মার্কেট ওঠার সময় কোন রেশিওতে সে বাধা পাবে? যে মার্কেট এখান থেকে যেখানে পড়ে গেছে, সে যদি আবার ওঠে, তাহলে কোন জায়গাতে সে বাধা পেয়ে নিচে পড়তে পারে? সেই লেভেলটা হচ্ছে যে মার্কেট এখান থেকে যেখানে পড়ে গেল, এখান থেকে ওঠার সময় সে কোথায় বাধা পেতে পারে? এই জোনে। এই লেভেলে বাধা পাইতে পারে, এই লেভেলে বাধা পাইতে পারে, এই লেভেলে বাধা পাইতে পারে, এখানে বাধা পাইতে পারে। তার মানে এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই যে পার্সেন্টেজ 2.33, এটা হচ্ছে পার্সেন্টেজ। তো এটা হচ্ছে ফিবোনাচির একটা রিট্রেসমেন্ট রেশিও। ফিবো রিট্রেসমেন্ট, যে মার্কেট যেখান থেকে পড়ে গেছে আবার ওঠার সময় সে এই লেভেলের রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করবে। তার মানে আপনি যদি এখানে কিনেন, এখানে বিক্রি করে দিতে পারেন। এখান থেকে মার্কেট পড়ে যেতে পারে। আবার এখানে যদি কিনেন, এখানে বিক্রি করে দিতে পারেন, যেখান থেকে মার্কেট পড়ে যাবে। আবার এখানে যদি কিনেন, এখানে বিক্রি করে দিতে পারেন, এখান থেকে মার্কেট পড়ে যাবে। তো এটা ফিবোনাচি হচ্ছে রিট্রেসমেন্ট, খুব ভালো কাজ করে মার্কেটে। তো রিট্রেসমেন্ট বের করার জন্য আপনার কি করতে হবে? টপ এবং বটম ধরতে হবে মার্কেটে। আচ্ছা, এখন আপনি টপ বটম কিভাবে ধরবেন? তো আপনার টপ বটম ধরার জন্য আপনি টপটা কোথায় ধরবেন? তো সবচেয়ে ভালো হচ্ছে আপনার টপ বটম ধরার নিয়ম হচ্ছে রিসেন্ট হাই থেকে ধরবেন আপনি। রিসেন্ট হাই কোনটা? মার্কেটের রিসেন্ট হাই কোনটা ছিল? এটা ছিল। এইটা। এটা কিন্তু হাই না, কারণ এটা রেঞ্জে আছে। রেঞ্জে মানে মার্কেটের ভিতরে যদি হাই থাকে, এটা হাই না। তাহলে রিসেন্ট হাই এখানে ছিল। তাহলে আমি এখান থেকে ধরবো। যেটা মার্কেটের হাই, তাহলে লো কোনটা? যে এটা মার্কেটের হাই আর লো হচ্ছে এই নিচের জায়গা। যে এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। হাই থেকে আপনি লো ধরবেন, তাহলে আপনার রিট্রেসমেন্টটা দেখাবে। যে এই এই যে রেশিও কিংবা এই যে পার্সেন্টেজ, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স জোন 2, 3.6। এটা কিভাবে আসছে, এর একটা ফর্মুলা। এটা আপনারা আস্তে শিখে যাবেন। তো এটা বেসিক ক্লাসে এটা নাই। তো মেইন বিষয়টা হচ্ছে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপনি লো থেকে, সরি, হাই থেকে লো ধরবেন। আচ্ছা, এটা একটা লো গেল। আরেকটা আছে যে এক্সটেনশনটা নাই। এক্সটেনশন কি? তো আমি এক্সটেনশন ইউজ করি না ফিবর। যে এক্সটেনশন হয়েছে আপনার, আমরা ধরতেছি কি হাই থেকে লো ধরতেছি।
আর এক্সটেনশন হবে হচ্ছে লো থেকে হাই। যেমন আমি যে এখান থেকে এখানে ধরি, তাহলে দেখাবে মার্কেট আরো কত উপরে যাইতে পারে। যে এটা এখানে লো ছিল, আমি যে এইটারে হাই ধরি, যে এইটা এটা হচ্ছে লো, এটা হাই, তাহলে মার্কেট আরো কত উপরে যেতে পারে, ওটা এক্সটেনশন। তো আমি এক্সটেনশন ইউজ করি না, তো এক্সটেনশনের অত দরকারও নাই। তো আপনি মার্কেটের হাই এবং লো ধরবেন, হাই থেকে লোতে দিবেন, তাহলে আপনার রিট্রেসমেন্ট দেখাবে যে এই জোনগুলারে সে রিট্রেস করবে, কিংবা আহ এই জোনগুলোতে মার্কেট পড়ে যেতে পারে। আচ্ছা, আর কিছু আছে নাকি দেখি ক্লাসে? ট্রেন লাইন, আচ্ছা ট্রেন লাইন আছে। আচ্ছা, ট্রেন লাইন নিয়ে একটু কথা বলি। যে ট্রেন লাইন, আচ্ছা, ট্রেন লাইন হচ্ছে মার্কেট যখন, ট্রেন লাইন হচ্ছে, ট্রেন মানে হচ্ছে যে নদী স্রোতের মতো, যে স্রোত যেদিকে যায় সেদিকে হচ্ছে ট্রেন্ড। আচ্ছা, নদীর স্রোত যেদিকে বইতেছে এটা হচ্ছে ট্রেন্ড, যে হ্যাঁ এইদিকে বইতেছে, ট্রেনটা কোন দিকে ধরেন আহ নিচের দিকে, যে নদীর স্রোত নিচ দিকে বেশি যায়, নিচের দিকে। তো কোনো জিনিসের ট্রেন বলতে আমরা যেটা বুঝি যে বেশি ঝোঁক, ট্রেন মানে আবার বলা হয় ঝোঁক, যে বেশি যেদিকে মানুষ ঝুঁকতেছে ওটাই ট্রেন্ড। যে 100 জনের মধ্যে 80 জন লোক এই কাজটা করে, মানে এটা একটা ট্রেন্ড। আচ্ছা, ট্রেন ফলো করা খারাপ না ভালো, তার আমি একটা যুক্তি দেই যে ভাই, ট্রেন ফলো করা কি খারাপ না ভালো? আচ্ছা, যে অনেক ধরনের ট্রেন্ড আছে, যে আপনার কাছে ভালো নাও লাগতে পারে, মানে মার্কেটের কথা বলতেছি না, যে এরকম ট্রেন্ড আমার ভালো লাগতেছে না। তো অ্যানালাইসিসের ক্ষেত্রে বলা হইতেছে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। আচ্ছা, ইফ ইউ if you do not catch the trend, it must be your enemy. তার মানে ট্রেন্ড আপনার ফ্রেন্ড, ঠিক আছে, কিন্তু ট্রেন্ড যদি আপনি ধরতে না পারেন, তাহলে এই ট্রেন্ডটা আপনার এনিমি হয়ে যাবে। তার মানে যে একটা লোকের নাম ধরেন ট্রেন্ড, একটা লোক, যে তার নাম হচ্ছে ট্রেন্ড। আচ্ছা, এখন আপনি তারা ডাকতেছেন যে এই লোকের নাম ট্রেন্ড, তারা বলতেছেন যে তোমার নাম হচ্ছে ধরেন কুদ্দুস। তার যদি অন্য নামে ডাকেন, তাহলে সে খেপা যে আপনার মারতে শুরু করবে। আর যদি তারা বলেন না তোমার নাম তো ভাই ট্রেন্ড, তাহলে সে তো আপনার ফ্রেন্ড হয়ে যাবে। তার মানে একটা লোকের আপনি যদি চিনতে ভুল করেন, তাহলে একবার সে আপনার ফ্রেন্ড হয়ে যাচ্ছে, একবার সে আপনার ঠিক উল্টা, যে আপনার শত্রু হয়ে যাবে। তো তার মানে ট্রেন্ডটা আপনার বুঝতে হবে। তো ট্রেন্ড কিভাবে আমরা বুঝবো যে ভাই এইটা লোকের নাম যে ট্রেন্ড, আমি কেমনে বুঝবো? কারণ তার যদি নাম যদি আমি ভুল করি, তাহলে সে আমরা পিঠে ভাত্তা বানাই দেবো। ট্রেন্ড এমন ভয়ঙ্কর একটা জিনিস, আপনি যদি মিস করেন সে আপনার পিঠে ভাত্তা বানাই দিব। আর যদি ধরতে পারেন সে আপনারে মাথায় তুলে রাখবেন। হ্যাঁ, মাথায় তুলে কিন্তু রাখবে না, আপনার নাচাবে। নাচাবে কেমনে? কিভাবে নাচাবে একটা কোশ্চেন। যে নাচাবে এভাবে যে দিন দিন আপনার টাকা বাড়তেই থাকবে। তো ওই টাকা বাড়লে তো আপনি নাচবেন না, খুশিতে খুশিতে নাচবেন আর কি। এমনি তো নাচাবেন না, আপনি খুশিতে নাচবেন। যে আপনি ট্রেন ধরতে পারলে দিন দিন আপনার টাকা বাড়তেই থাকবে। আর টাকা বাড়লে আপনার খুশি হবে। আচ্ছা, ট্রেন ধরার জন্য যেটা করা হয়, যে ট্রেন লাইন ড্র করা হয়। যে আজকে যে টপিক, যে ট্রেন লাইন আমি কেন কেন ড্র করব? ট্রেনটা ধরার জন্য। আচ্ছা, ট্রেন লাইন কিভাবে ড্র করে, এটা একটা বিষয়। ট্রেন লাইন ড্র করা সবচেয়ে সোজা বুদ্ধি, সেটা হচ্ছে যে আমি আগে এভাবে ড্র করি। মার্কেটের লো, লো থেকে হাই, লো থেকে হাই, তার মানে লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই। আপনাকে লোয়ার হাইটা ড্র করে নেবেন যদি আপনি না বোঝেন। তো অনেকে যারা
এক্সপার্ট, তারা দেখে বুঝে ফেলে। তো লোয়ার হাই ড্র করার পরে আপনি লোয়ার হাই গুলো একটা লাইনে মিলাবেন। ধরেন যেটা মিলবে, দুইটা মিললে হয়ে যাবে। আচ্ছা, ধরেন আমি এই পর্যন্ত মিলাই নিলাম। তো এই জায়গা, তার মানে দুইটা পয়েন্ট মিলাইতে হবে, তিনটা পয়েন্ট মিলাইতে হবে। তো এটা একটু বেশি আসছে, এটা সমস্যা না, আপনি কনসিডার করতে পারেন, একটা ট্রেন লাইন দিয়ে করতে পারবেন। ট্রেন লাইন কোনো ফিক্স পয়েন্ট না যে এখানে এটা হচ্ছে ট্রেন লাইন। তার মানে এই লেভেল যদি ব্রেক করে মার্কেট পড়ে যায়, তাহলে মার্কেট পড়তে থাকবে। এই লেভেল ব্রেক যদি না করে, এই লেভেলের উপরে যদি মার্কেট থাকে, তাহলে মার্কেট উঠতে থাকবে। আপনি দেখেন যখন এই লেভেলটা মার্কেট ব্রেক করছে, মার্কেট অনেক পড়ে গেছে। তো এটা হচ্ছে ট্রেন লাইনের কেরামতি হচ্ছে আপনি ট্রেনটা ধরার জন্য। খালি চোখে ধরা যায় না ট্রেন। আপনি যদি এই লাইনটা তুলে দেন, তাহলে আপনি ট্রেনটা বুঝতে পারবেন না যে এখানকার ট্রেনটা কোথায়, কোনটা ভেঙে গেলে মার্কেট পড়ে যাবে। কারণ ট্রেন যদি আপনার ভেঙে যায়, ট্রেন ভেঙে গেলে সে অনেক পড়ে যায়। কারণ ট্রেন মারাত্মক একটা বিষয়, যেটা আমি বলছি যে সে একটা ভয়ঙ্কর বিষয়। আপনি তারা ধরতে না পারলে, চিনতে না পারলে আপনার সে পিঠা ভাত্তা বানায় দিব। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ট্রেন পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রেডিং এর কৌশল এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। তো সরি, একটা ক্লাস আছে। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ট্রেডিং এর কৌশল, রিস্ক ম্যানেজমেন্ট, স্ক্যালপিং, ডে ট্রেডিং, সুইং, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। তো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এখন আমাদের ক্লাস শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে আহ, এটা বলতে পারেন। যে কারো যদি কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ ইসমাইল ভাই, আপনি সবাই আনমিউট করে দেন, কিংবা আপনার আনমিউট করে কথা বলতে পারবেন। আমরা 10 মিনিট থাকবো জি, কোশ্চেন সেশনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম শারির ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আসলে ওই যিনি কথা বলবেন তিনি চাইলে আনমিউট করে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের ক্লাসে আমাদের শারীরিক অত্যন্ত যত্ন সহকারে কিছু আলোচনা করেছেন। প্রিয় ভাইরা, আপনারা যারা উপভোগ করেছেন, আপনাদের মাঝে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো অনেকক্ষণ সময় দিয়েছেন, অবশ্যই ভালো কিছু উপলব্ধি করে নেওয়া উচিত। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আমাদের ট্রেনার ভাই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবেন। আমাদের 6 দিনের ধারাবাহিক এই বেসিক ট্রেনিং যে আয়োজন, আজকে 4র্থ দিন শেষ হলো। আমাদের আজকে শিডিউলে রাত 10টা কিংবা 10:30 থেকে আমাদের আজকের শেষ ইয়েটা হবে, ক্লাসটি হবে। এটা নিবেন আমাদের কামরুল ইসলাম ভাই। আগামীকাল যথারীতি আবার আমরা বিকেল 3টা থেকে বা দুপুর 3টা থেকে আমরা পাবো আমাদের মামুন ভাইকে, এবং যথারীতি সন্ধ্যা 7টা থেকে আবার আমাদের হাসান শাহরিয়ার ভাইকে পাবো। সো এভাবে আমাদের 26শে জানুয়ারি পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আর এই আয়োজন শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই। আমাদের প্রচেষ্টা আপনারা যদি সাইন করেন, এটা আমাদের জন্য আনন্দের। আর পাশাপাশি অপর ট্রেডার ভাই যারা আছেন, এন্ট্রি লেভেলে যারা আছেন, নতুন ভাবে শুরু করছেন, আপনার পরিচিত তাদেরকে অবশ্যই এখানে ইনভাইট করবেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ প্রশ্ন করতে পারেন। আমরা লাইভটা সমাপ্ত করে নেব। জি শারির ভাই। হ্যাঁ ভাই। আই থিংক কারো কোনো কোশ্চেন এই মুহূর্তে নেই। আচ্ছা আচ্ছা। আমাদের অন্যান্য আয়োজনে হয়তো জি না, কোশ্চেন এই ট্রেনিং, টোটাল ট্রেনিং নিয়ে আর কি। মনে করেন যে এটা তো শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে যখন শুরু হবে হায়ার কোর্সটা, সেটা কতদিনের বা সেটার ফি কি, সেটার মেন্টর কে, এইসব বিষয়গুলো কখন জানতে পারবো আমরা, কোন দিন জানতে পারবো, এটা আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব চয়ন ভাই। আপনি আমাদের প্রত্যেকটা ক্লাসেই থাকার চেষ্টা করেন, এটা আমাদের কাছে ভালো লাগছে, আমরা ভালো উৎসাহ পাচ্ছি। তো আপনার সম্মানে এবং বাকিদের উদ্দেশ্য জানিয়ে রাখি, আমাদের এই 6 দিনের আয়োজনটা শেষ হলে আমরা অলরেডি বিভিন্ন ভাবে আমরা অর্গানাইজিং করতেছি। তো পেইড ক্লাসগুলোর বিষয়ে যাবতীয় আপডেট আমাদের
আমাদের সবার প্রিয় পাত্র জনাব সাইফুল ইসলাম ভাই, উনি নিজে এটা আপনাদেরকে জানাবেন এই গুড নিউজটা, কখন থেকে শুরু হবে, মেন্টর কে কারা থাকছেন, কার কোন ক্লাস থাকবে, ইভেন অন্যান্য সবকিছুই। তো আজকের দিন প্রায় শেষ, আর 2টা দিন কষ্ট করে পাশে থাকুন। এরই মধ্যে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা বলেছি যে সাইফুল ভাই ইনশাল্লাহ এই বিষয়টা সম্বন্ধে আপনাদেরকে অবহিত। প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা আর 5 মিনিট ওয়েট করতে পারি যে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোনো কেউ কথা বলতে না চান, আপনি মেসেজে লিখতে পারেন যে আপনি যদি কথা বলতে পছন্দ না করেন, যে মেসেজে লিখতে পারেন যে আপনার এরকম কোনো একটা কোশ্চেন আছে। না, বিষয়টা হয়েছে কি যে আমি বলে গেছি, ঠিক আছে, আপনারা শুনছেন তো। আমি বলে গেলাম, আপনার মনে কোনো প্রশ্ন নাই, তার মানে হয়তো আমি বুঝাইতে পারিনি, 1 কিংবা 2 নাম্বার হইতে পারে আপনি বোঝেন নাই। কারণ বুঝলে তো কোশ্চেন থাকার কথা, তাই না? কিংবা আপনি এই বিষয়টা জানেন যে আমি এটা জানি, এটা প্রশ্ন করে কি হবে। জি অবশ্যই, প্রত্যেকটা আলোচনাতে হ্যাঁ, কোঅপারেশন থাকা উচিত। তো আমার হ্যাঁ, মনে হয় যে আজকে আপনি যা দিয়েছেন, আশা করি আমাদের ভাইয়েরা এটা উপলব্ধি করতে পেরেছেন। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা অবশ্যই ওনাদের অভিমতের গুরুত্ব দিই, কারণ আয়োজনটা হচ্ছে ওনাদের জন্য। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তাহলে জনাব শাহরিয়ার ভাই, আমরা ইতি টানছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আয়োজনে দেখা হবে ইনশাল্লাহ।